হ্যালো ভিউয়ার্স, আশা রাখি সবাই ভালো আছেন। সো আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও করতে যাচ্ছি। অনার্স দ্বিতীয় বর্ষের যারা ইংরেজি বিভাগে পড়ুয়া শিক্ষার্থী রয়েছেন আপনাদের জন্য আজকের এই ভিডিওটি। যারা দ্বিতীয় বর্ষে পড়েন না আপনারা ইচ্ছা করলে ভিডিওটি স্কিপ করতে পারেন। তো অনার্স দ্বিতীয় বর্ষে খুবই কমন একটি প্রশ্ন থাকে যে ভাইয়া কোন সাবজেক্ট কিভাবে পড়বো, কতটুকু পড়তে হবে বা কিভাবে পড়লে ভালো রেজাল্ট করা যাবে, এটা নিয়ে কিছু বলেন। বারবার এই প্রশ্নটার সম্মুখীন হয়েছি, তো ভাবলাম ভিডিও করে ফেলি। সো আশা করি আপনাদের বিষয়টি কাজে দিবে এবং এটা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অনেকে আমরা বুঝেই উঠতে পারি না আসলে কি পড়া উচিত। তো আমি যে বিষয়ে প্রত্যেকটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, কোন সাবজেক্ট কিভাবে পড়বেন বা কোনটায় কতটুকু জোর দিতে হবে আমি সেটা নিয়ে কথা বলবো। তবে এই বিষয়টি হচ্ছে পুরোটাই আমার পার্সোনাল ভিউ। এটাতে আপনার সবার মতামত এক হতে হবে, সবাই এই রুলস ফলো করতে হবে, এই বিষয়টা দরকার নেই। আপনার যে বিষয়টা ভালো লাগে আপনি সেটা রেখে বাকিটা স্কিপ করতে পারেন। তো চলুন শুরু করা যাক। তো আপনারা অনার্স দ্বিতীয় বর্ষের কয়টি সাবজেক্ট রয়েছে? 6টি সাবজেক্ট রয়েছে। সো সেই 6টি সাবজেক্ট নিয়ে কথা বলার আগে একটা বিষয় আপনাদের স্মরণ করিয়ে দেই। অনার্স দ্বিতীয় বর্ষ হচ্ছে রেজাল্ট ভালো করার জন্য একটা পারফেক্ট সময়। পারফেক্ট সময় কেন? কারণ প্রথম বর্ষে স্বাভাবিকভাবে আমাদের অনেকের বিভিন্ন সমস্যা থাকে। যেমন ধরেন অনেকে আমরা পাবলিক ভার্সিটিতে চান্স পাইনি, ফ্রাস্ট্রেশন থাকে, আবার অনেকে সেকেন্ড টাইমার পরীক্ষা থাকে, এছাড়াও পার্সোনাল অনেক সমস্যা থাকে, আমরা বুঝে উঠতে পারি না কিভাবে পড়বো। সো দ্বিতীয় বর্ষে কিন্তু এটা কিছুটা হলেও কাটিয়ে উঠতে আমরা সক্ষম হই। আর তৃতীয় এবং চতুর্থ বর্ষে কিন্তু সিলেবাস অনেক বড় থাকে মোটামুটি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের তুলনায়। তো সেই ক্ষেত্রে সেখানে গিয়েও খুব আহামরি ধামাক্কা করা যায় না, কারণ ওই ইয়ার নিয়েই ব্যস্ত থাকতে হয়। তো দ্বিতীয় বর্ষ হচ্ছে রেজাল্ট ভালো করার জন্য একেবারে পারফেক্ট একটা সময়, যতটা ভালো করে রাখা যায়। তো যাই হোক, তো চলুন শুরু করা যাক কিভাবে আমরা কোন সাবজেক্ট কতটুকু ভালোভাবে পড়তে পারি। তো প্রথমে যে 6টি সাবজেক্ট রয়েছে আমি প্রথমে কথা বলবো 2টা নন মেজর সাবজেক্ট আছে যেটাতে আমরা ফোকাস দেই না। তো আপনাদের সহজে একটা বিষয় বলি, হয়তো বা জানা আছে কিনা আপনাদের, যে আপনাদের প্রত্যেকটা সাবজেক্টের ক্রেডিট হচ্ছে 4 ক্রেডিটের সাবজেক্ট। তো এখানে যে নন মেজর 2টা সাবজেক্ট রয়েছে, নন মেজর মানে কি, আপনাকে বাংলা পড়তে হবে 2টা সাবজেক্ট, বাংলা ভার্সন। তো দেখুন এইখানে আমরা সারা বছর না পড়ে আমরা পরীক্ষার অল্প কয়েকদিন পরে মোটামুটি ভালো একটা রেজাল্ট করি এই 2টা সাবজেক্টে। আবার অনেক সময় ফেলটেল আসে, তবে এটা খুব কম। সো বিষয়টা খেয়াল করে দেখেন যে এই নন মেজর 2টা সাবজেক্ট আমরা যদি একটু নোট করে পড়ি, আমরা যদি গুরুত্ব দিয়ে পড়ি, তাহলে কিন্তু ভালো রেজাল্ট করা অনেকটা সম্ভব। সো দেখুন আপনার প্রোজ বা পোয়েট্রি যে সাবজেক্টগুলো রয়েছে সেখানে হতেই পারে আপনি একটা সাবজেক্ট একটু খারাপ করেছেন, বাট আপনি তো এটা দিয়ে রিকভার করতে পারেন। তো আপনারা পরীক্ষার জাস্ট 2-1 দিন আগে এটা না পড়ে ভালো করে নোট করে এমনভাবে পড়েন এই 2টা সাবজেক্ট যে আপনি এটাতে 3.5 3.75 পাবেন, এরকমভাবে পড়েন। হ্যাঁ, এটা পাওয়া সম্ভব। মনে হচ্ছে আপনার কাছে এটা খারাপ, মানে পাবেন না এরকম মনে হচ্ছে না, এটা পায় কিন্তু অনেকে। সো এটা কিন্তু বারবার অনেকেই ভুল করে, যারা পরীক্ষার আগে শুধুমাত্র পড়ে যায়, গুরুত্ব দেয় না। দেখেন ভাই, গড়ে গিয়ে তো নাম্বার আপনার একই আসবে, আপনি কোন সাবজেক্টে কত পেয়েছেন এটা কিন্তু না, গড়ে সিজিপিএ কত আপনার। সো এই যে নন মেজর যে 2টা সাবজেক্ট রয়েছে, সো আগে ভালোভাবে প্রিপারেশন নিয়ে ফেলুন, এতে কি হবে আপনার স্কোর অনেক এগিয়ে যাবে। তো আমার দিক থেকে মনে হয় যে এটা করা উচিত, এটাকে ছোট না ভেবে, কারণ ক্রেডিট তো সেম। সো সেই ক্ষেত্রে আপনার মানে এই সাবজেক্টে বেশি পেলে যে আপনার নাম্বার বেশি পাওয়ার সম্ভাবনা নাই এমন না, কিন্তু সমান, সবকিছুতেই সমান নাম্বার, 4 ক্রেডিটের সাবজেক্ট। সো এই গেল হচ্ছে 2টা নন মেজর, তাহলে আমাদের থাকলো হচ্ছে আর 4টা সাবজেক্ট। তো এরপরে কথা বলবো রিডিং এন্ড রাইটিং যে সাবজেক্ট রয়েছে সেটা নিয়ে। এখানে দেখেন যাদের বেসিক ভালো তাদের ভালো করার সম্ভাবনা অনেক বেশি, আর যাদের বেসিক ভালো না তাদের খারাপ করার সম্ভাবনা থেকে যায়। সো রিডিং রাইটিং এ সাধারণত 2টা পার্ট, রিডিং এবং রাইটিং। রিডিং এ স্বাভাবিকভাবে 2টা প্যাসেজ থাকে, তো প্যাসেজগুলো সাধারণত কমন পড়ে না, আপনারা জানেন। তো ওখানে যে ফরম্যাট রয়েছে সেই ফরম্যাটটা জেনে আপনি প্র্যাকটিস করতে পারেন, বাট এছাড়া ওখানে আহামরি ধামাক্কা করার মতো কিছু নেই। আর হচ্ছে রাইটিং, যে আপনাদের যে বিষয় রয়েছে, তো রাইটিং যে সেকশন রয়েছে সেখানে আপনি কিছু ফরম্যাট দেখতে পারেন, কি কি ফরম্যাটের প্রশ্ন আসে, সেই রাইটিংগুলো একটু এক্সারসাইজ করতে পারেন। বাট এই রিডিং রাইটিংয়ে
যাদের বেসিক ভালো আমি পূর্বেই বলেছি তারা ভালো করবেন, আর যাদের বেসিক ভালো না তারা এক্সারসাইজ করেন বা একটু প্র্যাকটিস করেন। এখানে কিন্তু খুব আহামরি মানে পড়ার মতো খুব আহামরি জিনিস নেই। পড়লে হ্যাঁ এক্সারসাইজ করার কিছু বিষয় রয়েছে, আপনি এক্সারসাইজ করতে পারেন ভালো করার জন্য। হাউএভার, সো এই হলো আপনাদের গেল 3টা সাবজেক্ট। বাকি 3টা সাবজেক্ট থাকে। তো বাকি 3টা সাবজেক্টের মধ্যে একটি হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা। তো দ্বিতীয় বর্ষে যে ড্রামা সাবজেক্টটি রয়েছে এটা বেশ ইন্টারেস্টিং, এবং যে ড্রামাগুলো রয়েছে আপনারা পড়লে বেশ মজাও পাবেন। তো ড্রামা পড়ার ক্ষেত্রে আমি যে বিষয়গুলো আপনাদের ফোকাস রাখার কথা বলবো সেটি হচ্ছে, ড্রামা খুবই সহজ প্রথমত। তো আপনাদেরকে সবাইকে টেক্সট পড়তে বলবো, কারণ টেক্সট পড়াটা আসলে খুব গুরুত্বপূর্ণ, কারণ সাহিত্য রস নিতে গেলে আপনাকে টেক্সট পড়তে হবে যদি আপনি রস নিতে চান। তো অনেকে দেখা যায় যে তারপরও টেক্সট পড়তে চান না। আমি প্রথমে বারবার আবারও বলি, টেক্সট আসলে পড়ার কোনো বিকল্প নেই, টেক্সট পড়তে পারলে অনেক ভালো। বাট যদি অনেকে হয় না টেক্সট পড়তে গিয়ে বোরিং হয়ে যাচ্ছেন, আর ভালো লাগতেছে না, অথবা সময় পাচ্ছেন না, বা টেক্সট পড়তেও অভ্যস্ত না, অনেক বিষয় থাকে আর কি। তো যদি আপনি টেক্সট না পড়েন তবে সেই ক্ষেত্রে অবশ্যই যেটা করতে হবে, লং সামারি পড়তে হবে। এখন লং সামারির কথা কেন বললাম, দেখেন অনেকে হয় কি 150-200 পেজের একটা ড্রামা 1 পেজ 2 পেজ সামারি পড়েন আপনারা। তো এইটা খুব বোকামি আমার দৃষ্টিকোণ থেকে মনে হয়। সো এটা না করে আপনারা লং সামারি পড়বেন, মিনিমাম 15-20 পেজ, 20-25 পেজ এর সামারি পড়েন। এতে কি হবে যে পুরো ড্রামাটার যে কনসেপ্ট বা ঘটনাগুলি সবকিছু জানা হয়ে যাবে। এতে আপনার যে কোনো প্রশ্নের অ্যান্সার আপনি করতে পারবেন। এছাড়াও আপনারা যেটা হেল্প নিতে পারেন, বিভিন্ন ইউটিউব চ্যানেলে ড্রামার আপনারা ভিডিও পাবেন। আমাদের শ্যাডো অফ লাইফেও কিছু ভিডিও রয়েছে, দেখতে পারেন। তো এটা দেখলে কি হবে, আপনার একটা বেসিক কনসেপ্ট হবে, তারপরে আপনি অন্য বিষয় পড়তে পারবেন। তো দ্বিতীয় বিষয়টা হচ্ছে, ড্রামা পড়ার সময় অবশ্যই যেটাতে ফোকাস রাখবেন সেটা হচ্ছে ক্যারেক্টার। ক্যারেক্টার অবশ্যই লিখে লিখে পড়বেন, কারণ ড্রামাতে এই ক্যারেক্টারটাই ঝামেলা করে আর কি। তো ক্যারেক্টার যদি খুব ভালোভাবে জেনে যান, দেখবেন আপনার ড্রামা অনেক সহজ হয়ে গিয়েছে। তো ড্রামাটা খুব ভালো, মানে আপনার ক্যারেক্টারটা খুব ভালো করে জানতে হবে ড্রামার। এবং ফাইনালি আরেকটা বিষয় বলবো, সেটা হচ্ছে প্রত্যেকটা ড্রামার বেশ কিছু থিম থাকে, রাইটার কোন বিষয়গুলোতে ফোকাস করেছেন সেই বিষয়গুলো থাকে। তো অবশ্যই যে ড্রামাটা পড়বেন তার কি কি থিম রয়েছে এই থিমগুলো জেনে নেবেন, তাহলে আপনার যে কোনো প্রশ্ন পড়তে দারুণ কাজে দিবে। আচ্ছা, এই গেল আমাদের 4টা সাবজেক্ট, আর থাকে 2টা সাবজেক্ট। তো এই 2টা সাবজেক্ট, বাকি যে 2টা সাবজেক্ট, একটি হচ্ছে রোমান্টিক পোয়েট্রি, আরেকটি হচ্ছে 17 এবং 18 সেঞ্চুরি প্রোজ। সো এই 2টা সাবজেক্ট বলা যায় আপনার সেকেন্ড ইয়ারে যদি আপনি একটু কঠিন মনে করেন এবং বেশি পড়া প্রয়োজন, তাহলে আপনাকে এই 2টা সাবজেক্টে ফোকাস দিতে হবে। তো আমি যদি প্রথমে রোমান্টিক পোয়েট্রি নিয়ে কথা বলি, পোয়েট্রি নিয়ে কথা বলতে গেলে স্বাভাবিকভাবে পোয়েট্রি 2 ধরনের পোয়েট্রি রয়েছে, লং পোয়েট্রি এবং শর্ট পোয়েট্রি, তাই না? মানে লং পোয়েম, কিছু কবিতা রয়েছে অনেক বড়, কিছু কবিতা রয়েছে অনেক ছোট। তো যে ছোট কবিতাগুলো রয়েছে সেগুলো কিভাবে পড়বেন, আমি যদি সংক্ষেপে বলি, যে যেহেতু কবিতাগুলোই ছোট, তো আপনাকে টেক্সট পড়তে হবে, এটা মোটামুটি লাইন বাই লাইন পড়ার চেষ্টা করতে হবে। যেহেতু কবিতা ছোট, আপনার সেখান থেকে তো বুঝে কিছুটা লিখতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে লাইন বাই লাইন পড়ার চেষ্টা করবেন। আর যেটা লং পোয়েম, সেটা আপনার লাইন বাই লাইন না পড়লেও আপনি চেষ্টা করতে পারেন ক্যান্টো বা স্টেঞ্জা অনুসারে সামারি পড়ে নিতে, এতেও আপনার মোটামুটি কভার হয়ে যাবে। সো কবিতা পড়ার সময় যে বিষয়গুলো অবশ্যই ফোকাস রাখতে হবে, কবিতার লিটারারি ডিভাইস, কবি তার কবিতায় যে লিটারারি ডিভাইস, যেমন ধরেন অ্যালিগরি, সিম্বলিজম, ইমেজারি, তো এই যে লিটারারি ডিভাইসগুলো ব্যবহার করেন, এই জাতীয় প্রশ্নগুলো কিন্তু কবিতায় বেশি আসে। তো অবশ্যই এই বিষয়টা ফোকাস রাখবেন যে কোন ধরনের, মানে কোন কবিতায় কোন ধরনের মানে লিটারারি ডিভাইস ব্যবহার করা হয়েছে। সাধারণত একটা কবিতায় এক ধরনের লিটারারি বা 2 ধরনের লিটারারি ডিভাইসে বেশি জোর দেওয়া হয়, ওটা ওই কবিতা পড়লে আপনি বুঝে যাবেন, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। সো এটা একটু মনোযোগ সহকারে পড়তে হবে। আরেকটি বিষয় হচ্ছে, আপনার কবিরা অনেক কম্পেয়ারেবল থিং ব্যবহার করে থাকে তার কবিতা, মানে বিভিন্ন জিনিসের সাথে কম্পেয়ার করে থাকে।
ওই বিষয়টাতে ফোকাস দিতে হবে, এটা মনে রাখাটা অনেক জরুরি একটা বিষয়। এবং ফাইনালি আর একটা বিষয় আপনাদেরকে স্মরণ রাখতে বলবো, সেটা হচ্ছে যে প্রত্যেকটা কবিতায় দেখবেন উল্লেখযোগ্য কিছু লাইন থাকে। ওই লাইনগুলো একটু কষ্ট হলেও লিখে লিখে একটু ক্যাপচার করার চেষ্টা করবেন। কারণ যখন প্রশ্ন লিখবেন আপনারা যদি এই রেফারেন্স দিতে পারেন, কবিতার লাইন দিতে পারেন, তাহলে কি হবে, আপনার নাম্বার পাওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যাবে। সো অনেকে আমরা এই রেফারেন্স ব্যবহার করি না, এই কারণে কিন্তু আপনাদের নাম্বার খুব ভালো আসে না। গড়ে সামারি লিখলে কিন্তু খুব ভালো নাম্বার পাওয়া যাবে না। সেই কারণে আপনাকে কবিতায় রেফারেন্স আনতে হবে, যে অমুক কবিতা থেকে এই দুটো লাইন আপনি ধরেন লিখে দিলেন, তখন আপনার দেখবেন নাম্বার পাওয়ার প্রবণতাটা অনেক বেড়ে যায়। হাউএভার, সো কবিতার ক্ষেত্রে এই বিষয়গুলো মনে রাখলে আপনার মনে হয় খুব ভালো কাজে দিবে। এবং ফাইনালি যে সাবজেক্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে 17 and 18th সেঞ্চুরি প্রোজ। তো দেখুন এখানে যে বিষয়টি রয়েছে, প্রোজগুলো সাধারণত সেকেন্ড ইয়ারে যে প্রোজগুলো রয়েছে অনেক ছোট ছোট প্রোজ। তো ছোট হলে কিন্তু সমস্যা বেশি, কারণ আপনার যখন পরীক্ষায় প্রশ্ন আসবে তখন আপনাকে তো ওখান থেকে লিখতে হবে, তাই না? তো তখন আপনাকে আমার দিক থেকে আপনার সাজেস্ট থাকবে যে টেক্সটটা খুব ভালোভাবে পড়ুন, কারণ টেক্সট না পড়লে তো আপনি এটা ব্যাখ্যা করতে পারবেন না। টেক্সট পড়তে হবে, যেহেতু শর্ট প্রোজ, তো টেক্সট পড়তে হবে। তো প্রোজগুলার মূল কনসেপ্ট কি, রাইটার কোন কনসেপ্টের উপর বেসিস করে লিখেছেন, সেই বিষয়টা আপনাকে ভালো করে বুঝতে হবে। যদি এটা না বুঝতে পারেন তাহলে কিন্তু প্রশ্নের অ্যান্সার করাটা অনেক কঠিন। তো আবারও বলি, যেহেতু প্রোজগুলা ছোট সেজন্য টেক্সট পড়তে হবে, এবং মূল বিষয়গুলো ধরে ধরে না পড়লে কিন্তু প্রোজে ভালো করাটা কঠিন। এবং সেখানে উল্লেখযোগ্য যে কোটেশনগুলো রয়েছে, উল্লেখযোগ্য যে লাইনগুলো রয়েছে, সেগুলো ফ্রেজ আকারে বা সেন্টেন্স আকারে মনে রাখার চেষ্টা করতে হবে এতে, এবং সেগুলো যদি উল্লেখ করেন তাহলে নাম্বার পাওয়াটা অনেক সহজ হয়ে যাবে আর কি। তো যাই হোক, এই ওভারঅল আমরা 6টা সাবজেক্ট নিয়ে কথা বললাম। সো আশা করি আপনারা মোটামুটি এখন বুঝে পড়তে পারবেন যে কোন সাবজেক্টে কোন কোন বিষয়ে ফোকাস দেওয়া উচিত, সেটা তো আলোচনা করলাম। তো এর থেকে আমি আরেকটা বিষয় অ্যাডিশন বা যুক্ত করে দিই। বারবার আপনাদের একটা জিনিস বলি যে অনার্স দ্বিতীয় বর্ষের রেজাল্ট ভালো করার জন্য পারফেক্ট একটা সময়, যেভাবে পারেন আপনারা এটা মানে ভালো করার চেষ্টা করেন। অনেক সময় দেখা যায় যে আমরা নোট করে পড়তে পারি না, নোট করে পড়তে হবে ভাই, তাহলে হচ্ছে আপনার নাম্বার পাওয়াটা অনেকটা ইজি হয়ে যাবে এবং মোটামুটি আপনি ভালো নাম্বার উঠাতে পারবেন নোট করে পড়লে। শুধু স্টাডি গাইড ফলো করে কিন্তু ভালো নাম্বার নাও পেতে পারেন। সো এই ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকে আমাদের বেসিক সমস্যা রয়েছে, আমরা কি করতে পারি না, আমরা নোট করতে পারি না বা নোট করার অভ্যাস নেই। তো তারা চেষ্টা করে নোট করে প্র্যাকটিস করার। তো যেহেতু দ্বিতীয় বর্ষটা একটা টার্নিং পয়েন্ট, তো যদি আপনাদের এমন মনে হয় যে কোথাও আমাদের গাইডলাইন নেওয়ার প্রয়োজন রয়েছে, অনেকে আবার এই দাম্ভিকতা থাকে যে না অনার্সে কারো হেল্প নিতে হয় কিনা, আবার প্রাইভেট পড়তে হয় কিনা। দেখুন আপনার রেজাল্ট ভালো করতে হবে, তো সেই ক্ষেত্রে যদি আপনি নিজে নোট করে পড়তে পারেন সেটা সব থেকে বেস্ট। বাট যদি মনে হয় যে আপনার সময় হচ্ছে না নোট করার, বা আপনি ক্লাস করেননি, বা কনসেপ্টগুলো আপনার কাছে ক্লিয়ার না, বিশেষ করে যেমন ধরেন পোয়েট্রি, প্রোজ রয়েছে, তাই না? তো সেই ক্ষেত্রে আপনি হেল্প নেন। দেখেন হেল্প নেওয়াতে কোনো আমার মনে হয় দ্বিধা করা উচিত না, বাট রেজাল্ট ভালো করতে হবে। যদি রেজাল্ট আপনি নিজে পড়ে রেজাল্ট ভালো করতে সক্ষম, ইটস বেস্ট ওয়ে। বাট যদি আপনি মনে হয় যে না আমার মনে হচ্ছে যে আমার গ্যাপ রয়েছে, আমি ওইভাবে নিজে নোট করে আমি ওইভাবে মনে হয় না খুব ভালো করতে পারতেছি, তো আমার হেল্প নেওয়া প্রয়োজন, তাহলে হেল্প নেন, কিন্তু রেজাল্ট ভালো করতে হবে। কারণ আপনাদেরকে আমি বারবার বলি থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে কিন্তু আপনারা কভার করতে পারবেন না। তো সেকেন্ড ইয়ারে যতটুকু ভালো রেজাল্ট করা যায় ততটুকু ভালো রেজাল্ট করে রাখতে হবে। তো যাই হোক, আর ভিডিওটা বড় করব না। সো আপনাদের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাতে ভুলবেন না, কমেন্ট করতে ভুলবেন না, আর শেয়ার করে অন্য বন্ধুদেরকে মানে সহায়তা করতে পারেন, আর তাদের হয়তো বা কাজে দিতে পারে। সো ধন্যবাদ সবাইকে ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য। পরবর্তী কোনো ভিডিওতে আবার কথা হবে ইনশাল্লাহ, এবং আপনাদের যে সমস্যাগুলো রয়েছে সেটাও কমেন্ট বক্সে জানাতে পারেন, আমরা পরবর্তী সেই বিষয়গুলো নিয়েও ভিডিও করতে পারি। সো আজকের মতো আল্লাহ হাফেজ, পরবর্তী ভিডিওতে কথা হবে ইনশাল্লাহ।